এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনের পার্ট হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ডায়াবেটিক্স ফর দ্য আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট লেভেল। এই জন্য আমরা ডায়াবেটিক্স শুরু করেছি এবং আমাদের মেন ফোকাসটা থাকবে হচ্ছে লিখিত এবং ভাইবা কোশ্চেন সম্পর্কিত। লিখিত এবং ভাইবা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লিখিত এবং ভাইবা এই দুটো অংশেই ডায়াবেটিক্স সম্পর্কে প্রশ্ন করা হবে না এরকম লোক পাবা না তুমি। এখানে যে 99 পার্টিসিপেন্ট আছে, আমরা হলপ করে বলতে পারি, আমি যেহেতু 4 বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম, আমি দেখেছি ডায়াবেটিক্স মেলাটাস এই 99 জনের মধ্যে অ্যাটলিস্ট 50 জনকে জিজ্ঞেস করা হবে, কোনো সন্দেহ নেই। আর বাকি 50 জন যাকে জিজ্ঞেস করা হবে না তাদেরকে বাসায় জিজ্ঞেস করবে বাবা মা, যে আমার তো ডায়াবেটিক্স বা তোমার রুমং আঙ্কেলের ডায়াবেটিক্স, কি করবে, তোমার সাথে ফোনে কথা বলতে চাই। তো ফোনে কথা বলতে গেলে কিন্তু একটু জ্ঞান থাকতে হবে, একটু নলেজ থাকতে হবে, যাতে ফোনে কথা বললে পরিবারের ইজ্জত, নিজের ইজ্জত সবকিছু অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি ডায়াবেটিক্স সম্পর্কিত। আমরা একটানা কিছুক্ষণ পড়ানোর পরে তোমাদেরকে কোশ্চিন ইনভাইট করবো, তখন তোমরা কোশ্চিন করতে পারবা। তবে কোশ্চিন গুলো করার ক্ষেত্রে অবশ্যই একটু অ্যালার্ট থাকবা যে কোশ্চিন শুড বি রিলেভেন্ট। এখন আহ, মানে অনেকে আছে মাঝে মধ্যে রিলেভেন্ট কোশ্চিন করে ফেলে, স্যার ডায়াবেটিক্স এর নাম ডায়াবেটিক্স কেন, এরকম প্রশ্ন কেউ করো না। এরকম প্রশ্নের উত্তর আমার কাছে পাবা না, বা আমি দিতে পারবো না, সত্যি আমি অক্ষম এই প্রশ্নের উত্তর দিতে। এরকম থাকে, রিলেভেন্ট কোশ্চেন করবা, আমরা চেষ্টা করব তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। সো দেখো, ডায়াবেটিক্স স্লাইডে অনেক কিছু থাকবে, স্লাইডে সবকিছু আমি তোমাদেরকে পড়াবো না। আমি শুধু সেইটুকুই পড়াবো যেইটুকু বারবারই বলছি যে আমরা সেইটুকুই পড়াবো যেগুলো না জানলেই না। তো ডায়াবেটিক্স সম্পর্কে বিস্তারিত বলার আগে আমি কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলি। কথাবার্তাগুলো একটু মন দিয়ে শুনো, পাশে ডেভিডসনের বইটা রাখো এবং পাশে একটা কাগজ কলম রাখো। কিছু কিছু কথা আমরা বলবো, একটু লেখার চেষ্টা করবো, তাহলে দেখবে কাজে লাগবে কথাগুলো। ডায়াবেটিক্স জিনিসটা কি সবাই জানি আমরা, যে ডায়াবেটিক্স হচ্ছে বাংলা হলো বহুমূত্র। বাংলা হচ্ছে বহুমূত্র মানে হচ্ছে এই রোগীটার অনেক প্রস্রাব হয়। তো এটা হচ্ছে একদমই লেম কথাবার্তা। তো ডায়াবেটিস কেন হয়, কিভাবে হয়, এরকম কিছু কিছু কথাবার্তা আমি একটু বলার চেষ্টা করি। দেখো, তোমাদেরকে যদি কখনো আস্ক করা হয় যে ডায়াবেটিস কয় ধরনের, আমরাকে বললে সাধারণত আমরা বলে ফেলি স্যার 2 ধরনের, টাইপ 1 টাইপ 2। এই কথাটাতে একটা ফ্যালাসি আছে, এই কথাটা কখনোই বলবে না। ডায়াবেটিস অলওয়েজ 2 ধরনের, ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস। কখনোই ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস বললে টাইপ 1 টাইপ 2 বলবে না। ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস শুধু যদি ডায়াবেটিস বলে তাহলে 2 রকম, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস আর একটা ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাস কয় ধরনের? তার 4 ধরনের। দেখো 4 ধরনের নাম এখানে দেওয়া আছে, টাইপ 1, টাইপ 2, তারপরে স্পেসিফিক কিছু টাইপ আছে, আর জেস্টেশনাল। তাহলে মাথায় রেখো, ডায়াবেটিস 2 ধরনের, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। এবং ডায়াবেটিস মেলাইটাস আবার 4 ধরনের, টাইপ 1, টাইপ 2, কিছু স্পেসিফিক টাইপ এবং জেস্টেশনাল বা মাতৃত্বকালীন ডায়াবেটিস যেটা বলি, জেস্টেশনাল। টাইপ 1 এর ক্ষেত্রে আমি শুরুতে বলে ফেলি, টাইপ 1 হচ্ছে এমন ধরনের ডায়াবেটিক্স যেই ডায়াবেটিক্স এর মেন বেসিসটা হচ্ছে ইমিউনোলজিক্যাল। মানে একটা ইমিউন কন্ডিশনের জন্য সে তার যে প্যানক্রিয়াসের বেটা সেল আছে, যেখান থেকে মেন ব্লাড সুগার কন্ট্রোল হয়, সেটা ডিস্ট্রাকশন হয়। স্যার আসসালামু আলাইকুম, সরি স্যার। স্যার ওই যে 100 বেশি পার্টিসিপেন্ট, মানে 100 জন হয়ে গেছে, এন্ট্রি নিতে পারতেছে না স্যার। হ্যাঁ, আর তো এন্ট্রি করার কথা, এখনো কি কেউ বাকি আছে এন্ট্রি হতে? স্যার অনেকে ঢুকতে পারতেছে না স্যার, আমাকে মেসেজ দিচ্ছে এই জন্য। আচ্ছা, যদি ওরকম একটু তোমার কোনো ফ্রেন্ড সার্কেল যদি একদমই বাদ থাকে বললো, আমরা আমাকে পার্সোনালি বললো, আমি রেকর্ডিংটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাকে তুমি একটু পার্সোনালি মুক্তি একটু নক করে আমি রেকর্ডিং দিয়ে দিব। ওকে, জি স্যার, ঠিক আছে। ওকে। তাই দেখো, টাইপ 1 এটা হচ্ছে এমন একটা ডায়াবেটিস যেখানে, টাইপ 1 এমন একটা ডায়াবেটিস যেখানে ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বেটা সেল। ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বেটা সেল মানে একটা ইমিউনোলজিক্যাল কন্ডিশন হয়, যে কন্ডিশনে প্যানক্রিয়াসের যে সেল থেকে ইনসুলিনটা আসে সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে সেখান থেকে ইনসুলিন আসতে পারে না। এটা হচ্ছে টাইপ 1। এবং টাইপ 1টা সাধারণত একটু আর্লি এজে হয়, একটু আর্লি এজে হয়। তাহলে টাইপ 1 সম্পর্কে দুটো কথা জানলাম, যেখানে ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয়, এটা আর্লি এজে হয়। পাশাপাশি টাইপ 1 এর ক্ষেত্রে এরকম কোনো কথাবার্তা থাকে না যে টাইপ 1 যেহেতু একটু আর্লি অনসেট হয় বা আর্লি এজ অফ অনসেটে আমরা এটাকে পাই, এই ক্ষেত্রে ডায়াবেটিক্স এর
যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলো হওয়ার তেমন সময় পায় না, কারণ এটা খুব অল্প বয়সে ধরা পড়ে যায়। একটা রোগের কমপ্লিকেশন হতে তো সময় লাগবে। তুমি আজকে আমার ডায়াবেটিক্স হলো, 4 দিন পর যদি আমি বলি আমার ডায়াবেটিস কমপ্লিকেশন হয়ে গেছে, এটা তো মানায় না কথাটা। একটা রোগের কমপ্লিকেশন হতে সময় লাগবে। আমরা যেহেতু বলছি টাইপ 1 টা আর্লি এজে বা অল্প বয়সে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে টাইপ 1 এর রোগীগুলো সাধারণত আমাদের কাছে কমপ্লিকেশন নিয়ে আসে না। সরাসরি টাইপ 1 এর ফিচার নিয়ে আসে। অন্য কোনো কমপ্লিকেশন সাধারণত নিয়ে আসে না। আসতে পারে বাট কম চান্স। এবং টাইপ 1 যেটা এটা বললাম অটো ইমিউন ডিজিজ, সুতরাং আমরা জানি আমাদের শরীরে একটা অটো ইমিউন ডিজিজ থাকলে আরেকটা অটো ইমিউন ডিজিজ থাকার সম্ভাবনা থাকবে। সো টাইপ 1 এর সাথে অন্য কিছু কিছু অটো ইমিউন ডিজিজের সম্পর্ক থাকতে পারে। তাহলে দেখো টাইপ 1 থেকে আমরা 4টা গুরুত্বপূর্ণ কথা বললাম। একটা হচ্ছে এখানে ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয় প্যানক্রিয়াটিক বেটা সেলের, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা আর্লি এজে অনসেট হয়। 3 নাম্বার হচ্ছে যেহেতু আর্লি এজেই ধরা পড়ে সেহেতু এই রোগীটা সাধারণত আমাদের কাছে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে না। এবং 4 নাম্বার বললাম যেহেতু এটা একটা ইমিউন ডিজিজ সেহেতু এর সাথে অন্য আরো কিছু অটো ইমিউন ডিজিজের সম্পর্ক থাকতে পারে। 4টা গুরুত্বপূর্ণ কথা। এটা গেল টাইপ 1 সম্পর্কে। 4টা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখো, একটু পরে দেখবা আমাদের একটা প্রশ্নে উত্তর দিতে কাজে লাগবে এটা। এবার আসো টাইপ 2। টাইপ 2 তে বেসিক্যালি কি হয়? টাইপ 2 তে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ধরো আমাদের প্যানক্রিয়াটিক বেটা সেল থেকে ইনসুলিন আসতেছে, এই ইনসুলিনটা যে গ্লুকোজটা কমাবে। তো গ্লুকোজটা কমাবে কিভাবে? গ্লুকোজটাকে হয় লিভারে ঢুকাই দিবে, গ্লুকোজটাকে হয় গাটে ঢুকাই দিবে, যেখানেই হোক, মানে রক্তে গ্লুকোজটাকে সে রাখতে দিবে না। এখন মনে করো এই যে ইনসুলিনটা বের হচ্ছে, এই ইনসুলিনের সাথে লিভার একটা শত্রুতা আছে। লিভার বলতেছে মনে মনে তুই যতই আয় আমি তোকে গ্লুকোজ ঢুকাতে দিব না আমার মধ্যে। মানে সে হচ্ছে একটা রেজিস্ট্যান্স শো করতেছে, ইনসুলিনের প্রতি তার একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। এই রেজিস্ট্যান্স এর জন্য ইনসুলিন ঠিকমতো বের হওয়ার পরেও কাজ করতে পারে না। তখন বেটা সেল মনে করে কি যে এত ইনসুলিন বের করলাম তাও গ্লুকোজটাকে ঢোকাতে পারলাম না, ঠিক আছে আমি আরো বেশি বেশি করে ইনসুলিন সিক্রেট করি। সে তখন আরো বেশি বেশি করে ইনসুলিন লিবারেট করতে শুরু করে। তো সবকিছুরই যেহেতু এটা লাস্ট লিমিট আছে, একসময় বেটা সেলও বেশি বেশি করে সিক্রেট করতে করতে একসময় পারবে না। যখনই সে পারবে না তখনই বেটা সেল ফেইলিওর হয়ে গেল। বেটা সেল ফেলিওর হওয়ার জন্য তখন ডায়াবেটিক্সের ফুল ব্লোন পিকচার চলে আসলো। তাহলে খেয়াল করো টাইপ 2 তে হচ্ছে এখানে মেন মেকানিজম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ইনসুলিনটা টিস্যুর কাছে যে কাজ করতে পারে না। টিস্যুর কাছে যে কাজ করতে না পারার দরুন বেটা সেল আরো বেশি বেশি করে ইনসুলিন তৈরি করে এই কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য, এবং একসময় বেটা সেলটা আর লোড নিতে পারে না, সে হাঁপায় ওঠে, তখন সে ইনসুলিন ঠিকমতো লিভারেট করতে পারে না। তাহলে দেখো টাইপ 1 এর মেন মেকানিজম বলেছিলাম ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন, আর টাইপ 2 এর মেন মেকানিজম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই টাইপ 2 টা সাধারণত একটু লেট এজে হয়, 50-40 এর পরে সাধারণত হয়। যেহেতু এটা একটু দেরি, সেহেতু এই রোগীগুলা তোমার কাছে কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। কারণ এইটা একটু দেরি থেকে ধরা পড়তেছে এটা। এবং যেহেতু টাইপ 2 অটো ইমিউন ডিজিজ না, সুতরাং এর সাথে অন্য কোনো অটো ইমিউন ডিজিজের হিস্ট্রিও থাকে না সাধারণত। এবং একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে সাধারণত টাইপ 2 ডায়াবেটিসটা ফ্যামিলিতে রান করে। যদি বাবার থাকে সন্তানের হওয়ার চান্স একটু বেশি থাকে, যদি মায়ের থাকে সন্তানের হওয়ার চান্স একটু বেশি থাকে। এই জন্য বলা হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে একটু ফ্যামিলি হিস্ট্রিটা গুরুত্বপূর্ণ, বিকজ টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস রানস ইন দ্য ফ্যামিলি। এবং এই রোগীগুলা শুরুর দিকে একটু মোটাসোটা থাকে, একটু অবেজ থাকে, কারণ obesity is a risk factor for insulin resistance. Obesity is a risk factor for insulin resistance. That's why টাইপ 2 ডায়াবেটিস মেলাটাসের রোগীগুলা একটু মোটাসোটা হয়। তাহলে দেখো টাইপ 2 থেকে আমরা কয়েকটা কথা বললাম কি, এখানকার মেন মেকানিজম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স 1 নাম্বার। এখানে যেটা হয় সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য প্যানক্রিয়াটিক বেটা সেল একসময় কাজ করতে করতে হাঁপায় যায়, সে তখন আর ইনসুলিন তৈরি করতে পারে না। এটা গেল মেন মেকানিজম।
আরেকটা হচ্ছে এটা একটু লেট এজে যেহেতু ধরা পড়ে, সো এটার কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করার চান্স একটু বেশি। এবং এই টাইপ 2 টা ফ্যামিলিতে রান করার দরুন পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকলেও থাকতে পারে, এবং এই রোগীগুলো সাধারণত একটু মোটাসোটা হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা টাইপ 1 সম্পর্কে কিছু কথা বললাম, টাইপ 2 সম্পর্কে কথা বললাম। কিছুক্ষণ পরে আমরা একটা স্লাইড পাবো, ওই স্লাইডে একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস এর পার্থক্য। টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস এর পার্থক্য দেখো, এই পার্থক্যে আমরা প্রায় অনেকগুলোই বলে ফেলেছি। একটু মন দিয়ে দেখো ভালো করে। আইডিডিএম মানে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাটাস, যেটাকে বলা টাইপ 1, আর এনআইডিডিএম মানে হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাটাস, দ্যাট ইজ কল্ড টাইপ 2। তো দেখো এখানকার বেশিরভাগ পয়েন্ট আমরা বলে ফেলেছি। 2-3টা এক্সট্রা পয়েন্ট আছে যেগুলো আর মধ্যে গুরুত্বপূর্ণটা হচ্ছে দেখো অ্যান্টিবডি, এবি দিয়ে লেখা রাখছি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি থাকবে কোথায়? যেটা অটো ইমিউন ডিজিজ সেখানে থাকবে স্বাভাবিক। আর টাইপ 1 হচ্ছে অটো ইমিউন, সুতরাং টাইপ 1 এ অ্যান্টিবডি থাকতে পারে বা থাকবে, বাট টাইপ 2 তে অ্যান্টিবডি থাকবে না। তারপরে দেখো 5 নাম্বার পার্থক্যটা, র্যাপিড ডেথ উইদাউট ইনসুলিন। আমরা টাইপ 1 এ কি বলেছিলাম যে ইমিউন মিডিয়েটেড বেটা সেল ডিস্ট্রাকশন, বেটা সেল ওর কারখানা নষ্ট হয়ে গেছে, ইনসুলিন তৈরির কারখানাটা নষ্ট হয়ে গেছে। তো কারখানা যদি নষ্ট হয় তাহলে আমরা কি করতে হবে? নতুন কারখানা বসাইতে হবে। নতুন কারখানা কি? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস তো বসানো খুবই কঠিন কাজ, সুতরাং ওই কারখানা থেকে যে প্রোডাকশনটা হচ্ছিল সেই প্রোডাকশনটা আমাকে দিতে হবে। ওই কারখানা থেকে ইনসুলিন আসতেছিল, সো আমাকে ইনসুলিন দিতে হবে। যে আমরা বলি না কথায় কথায় বা কিছু পলিটিক্যাল বক্তব্য থাকে, রক্তের বদলে রক্ত নিব, চোখের বদলে চোখ তুলে ফেলবো, এইরকম ধাঁচের কথাবার্তা। যেহেতু এখানে ইনসুলিন আসতেছে না, সেহেতু আমাকে ইনসুলিন দিতে হবে। তাহলে দেখো পার্থক্যটা একবার সবাই চোখ বুলাও, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা উপরে স্টার দিয়ে রেখেছি বোথ রিটেন ভাইবা, এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা সবগুলো পার্থক্য আলোচনা করার চেষ্টা করেছি, শুধুমাত্র কিটোনুরিয়া কথাটা বলি নাই। তোমরা চাইলে কিটোনুরিয়া কথাটাকে অ্যাভয়েড করতে পারো, কিটোনুরিয়া জিনিসটা অতটা প্রয়োজন নাই। তাহলে মোট দেখো আমাদের 5-6টা পার্থক্য হয়ে গেল। বয়স দিয়ে পার্থক্য, স্বাস্থ্য দিয়ে পার্থক্য, অ্যান্টিবডি, কমপ্লিকেশন, তারপর র্যাপিড ডেথ উইদাউট ইনসুলিন, এবং অন্য কোনো অটো ইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন আছে কিনা। এই মোটামুটি 5-6টা পার্থক্য হঠাৎ করে জিজ্ঞেস করলে বলতে পারবো না তোমরা? তোমাদেরকে মাঝে মধ্যে একটু প্রশ্ন করবো, প্লিজ একটু রেসপন্স করো। রেসপন্স না করলে হয় কি, একতরফা কথা বলতে না ভালো লাগে না, তখন মনে হয় আমি একাই বকবক মনে হয়। একটু রেসপন্স করো সবাই। আমি যারা এখানে আমাকে চিনো, যারা এখানে আমাদেরকে চিনো না, আমি যাদেরকে চিনি যাদেরকে চিনি না, সবাই রেসপন্স করো। আমরা চাই সবাই রেসপন্স করো। একটা পার্টিসিপেটরি পড়াশোনা হলে দেখো ভালো লাগবে। ওকে স্যার। ওকে, সবাই রেসপন্স করো, ওয়েলকাম সবার কাছে। তাহলে আমরা দেখো এটা ভালো পড়াকু পড়ে ফেললাম যে টাইপ 1 এবং টাইপ 2 কেন হয়, এবং টাইপ 1 টাইপ 2 কেন হয়, এবং টাইপ 1 টাইপ 2 এর পার্থক্য, এটুকু আমরা মোটামুটি কিছুটা জেনে ফেললাম। এরপরে আসো আমরা একটু ক্লাসিফিকেশন দিকে যাই আর একবার। ক্লাসিফিকেশনে আমরা টাইপ 1 টাইপ 2 পড়ে ফেলেছি। এবার থাকলো হলো দেখো স্পেসিফিক টাইপ এবং জেস্টেশনাল ডায়াবেটিস। স্পেসিফিক টাইপে যাওয়ার আগে তোমাদেরকে একটা শর্ট একটা লাইন বলে রাখি, সারা জীবন মাথায় রাখো, মানে চোরাই লাইন। এটা হচ্ছে আমাদের শরীরে সুগার কমানোর জন্য খালি ইনসুলিন আছে, আর বাকি যেগুলো হরমোন আছে বেশিরভাগই সুগার বাড়ানোর জন্য দায়ী। বাকি যেগুলো হরমোন আছে তার বেশিরভাগ, সবাই বলছি না আমি, বেশিরভাগই সুগারটাকে বাড়ানোর চেষ্টা করে, আর সুগারকে কমায় একমাত্র ইনসুলিন। তো ইনসুলিন আসে কোত্থেকে? প্যানক্রিয়াস থেকে। কোনো কারণে যদি আমি প্যানক্রিয়াসটাকে নষ্ট করে দিতে পারি, কোনো কারণে আমি যদি প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারি, তাহলে কি হবে? ইনসুলিন আসবে না। ইনসুলিন না আসলে ডায়াবেটিক্স হবে। তাহলে দেখো স্পেসিফিক টাইপের মধ্যে দেখো থার্ড পয়েন্টটা প্যানক্রিয়াটিক ডিজিজ। প্রথম 2টা পয়েন্ট তোমরা পড়তে যেও না দয়া করে। প্রথম 2টা পয়েন্ট তোমাদের জন্য না, আমাদের জন্য না, এটা হচ্ছে ডেভিডসনের জন্য শুধুমাত্র। থার্ড লাইনটা শুধু পয়েন্ট করো, প্যানক্রিয়াটিক ডিজিজ। কিছু কিছু প্যানক্রিয়াটিক ডিজিজ হয়, যেই প্যানক্রিয়াটিক ডিজিজে বা যেই কন্ডিশন গুলোতে প্যানক্রিয়াস ঠিক মতো কাজ করতে পারে না। প্যানক্রিয়াটাইটিস হয়েছে, প্যানক্রিয়াস কাইটে ফেলছো,
প্যানক্রিয়াটেক্টমি। প্যানক্রিয়াসে কার্সিনোমা হয়েছে, প্যানক্রিয়াসটা ফাইব্রোসড হয়ে গেছে। হেমোক্রোমাটোসিস মানে হচ্ছে প্যানক্রিয়াসে আয়রন জমা হয়ে হয়ে প্যানক্রিয়াসের জায়গা দখল করে ফেলেছে। এবং লাস্টে হচ্ছে ফাইব্রো ক্যালকুলাস প্যানক্রিয়েটোপ্যাথি। এটা তোমরা না পড়লেও করতে পারো, বাট বাকি 5টা কথা মনে রাখো। স্যাররা প্রশ্ন করে, নেম সাম প্যানক্রিয়াটিক ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। নেম সাম প্যানক্রিয়াটিক ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। প্রশ্নটা বইয়ে লেখা রাখো, নেম সাম প্যানক্রিয়াটিক ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। কি কি হবে তাহলে? একটা হচ্ছে প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়েছে, প্যানক্রিয়াস কাইটা ফেলাইছি, প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াসে ফাইব্রোসিস হয়ে গেছে, প্যানক্রিয়াসে আয়রন জমা হয়েছে। বাংলায় মনে রাখো, পরীক্ষার হলে গিয়ে দেখবা ঠিক উত্তর দিতে পারবা। অত কষ্ট করে উত্তর ইংলিশে মুখস্থ করানোর দরকার নাই। তাহলে আমরা কি বলবো? প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়েছে স্যার, যেটাকে আমরা প্যানক্রিয়াটিস বলি, প্যানক্রিয়াস কাইটা ফেলাইছি, প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াস ফাইব্রোসিস হয়ে গেছে, প্যানক্রিয়াসে আয়রন জমা হয়েছে। এরকম হাবিজাবি কয়েকটা কন্ডিশন হলে স্যার ডায়াবেটিস হতে পারে। এই গেল প্যানক্রিয়াটিক ডিজিজ। এবার আসো ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্টে দিয়ে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম কি যে ইনসুলিনটা শুধুমাত্র সুগার কমায়, ইনসুলিন বাদ দিয়ে অন্য যে কোনো হরমোন, বেশিরভাগ হরমোনই সুগারটাকে বাড়ানোর চেষ্টা করে। তাহলে দেখো এখানে কিছু কিছু এন্ডোক্রাইন ডিজিজ দেওয়া আছে, যেই ডিজিজ গুলোতে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। দেখো হরমোন পাশাপাশি রোগের নাম লেখা আছে। গ্রোথ হরমোন হলো অ্যাক্রোমেগালি, গ্লুকোকর্টিকয়েড কুশিং সিনড্রোম, গ্লুকাগন গ্লুকাগোনোমা, ক্যাটেকোলামাইন ফিওক্রোমোসাইটোমা, থাইরয়েড হরমোন থাইরোটক্সিকোসিস। দেখো 5টা হরমোন দেওয়া আছে, 5টাই হচ্ছে বেশি বেশি প্রোডাকশন, কোনোটা কিন্তু কম না, 5টাই বেশি বেশি প্রোডাকশন। কেন? কারণ এই হরমোন গুলো আমাদের শরীরে সুগার বাড়াতে সাহায্য করে। এই হরমোন গুলো আমাদের শরীরে সুগার বাড়াতে সাহায্য করে। তোমরা যেহেতু একদমই নিউ 5th ইয়ার, যখন ওয়ার্ডে যাওয়া শুরু করবা, তখন দেখবা ওয়ার্ডে গেলে তোমরা অনেক ফুলা ফুলা মহিলা দেখতে পাবা, ফুলা ফুলা পুরুষ মানুষ দেখতে পাবা, দেখে মনে হতে পারে কুশিং সিনড্রোমের মতো। এই রোগীগুলোর ক্ষেত্রে প্রচুর ডায়াবেটিক্স কমন, খুবই কমন ডায়াবেটিক্স। সুতরাং কুশিং সিনড্রোম ইজ এ কজ অফ ডায়াবেটিস এবং কমন কজ অফ ডায়াবেটিস। আমরা এরকম অনেক রোগে দেখেছি যারা কুশিং হয়ে হয়ে ডায়াবেটিক্স হয়ে গেছে, স্টেরয়েড খাইতে 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 ডায়াবেটিক্স বানাই ফেলছে। সো একটু মাথায় রেখো যে 5টা হরমোনের নাম বললাম, যে 5টা হরমোন বেশি হলে ডায়াবেটিক্স হয়, যে 5টা হরমোন বেশি হলে ডায়াবেটিক্স হয়। কি কি হরমোন? 5টা। গ্রোথ হরমোন, তারপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকাগন, ক্যাটেকল আর থাইরয়েড হরমোন। এই 5টা হরমোন বেশি বেশি হইলে ডায়াবেটিক্স হয়। সুতরাং এখান থেকে সেকেন্ড ভাইবা কোশ্চেন, নেম সাম এন্ডোক্রাইন ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। নেম সাম এন্ডোক্রাইন ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। দেখো একটা কোশ্চেন বলেছিলাম কি, নেম সাম pancreatic disease that can cause diabetes. Second question, name some endocrine disease that can cause diabetes. প্লিজ খাতায় বইয়ে যেখানে খুশি অন্তরে লেখা রাখো, প্রশ্নগুলো পরীক্ষায় আসে। ছাত্রদের পছন্দের জায়গা এগুলো, এগুলো আমরাও ফেস করে আসছি, এখনো করতেছি, তোমরাও ফেস করবা, সারা জীবনই করবা, পাস না করা পর্যন্ত। পাস মানে কিন্তু এমবিবিএস পাস না, পোস্ট গ্রাজুয়েশন হওয়া পর্যন্ত। সো আমাদের দুইটা ছোট ছোট ভাইবার কোশ্চেন হলো, নেম সাম প্যানক্রিয়াটিক ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস এন্ড নেম সাম এন্ডোক্রাইন ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস মেলাইটাস। পারবে না সবাই এখন? জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এরপরে দেখো পঞ্চম, যেটা ড্রাগ ইনডিউসড। ড্রাগ ইনডিউসডের ক্ষেত্রে স্ক্রিন এখনই আসবে, চিন্তা করো না। ড্রাগ ইনডিউসডের ক্ষেত্রে শুধু দুইটা নাম মনে রাখ, আর কিছু দরকার নেই। গ্লুকোকর্টিকয়েড, থায়াজাইড। গ্লুকোকর্টিকয়েড, থায়াজাইড, এই দুইটা ড্রাগস ডায়াবেটিস করলেও করতে পারে। আমরা একটু আগে বললাম কি, কুশিং সিনড্রোম, গ্লুকোকর্টিকয়েড বেশি বেশি খাইলে, বেশি বেশি স্টেরয়েড খেলে কুশিং সিনড্রোম হয়। সো গ্লুকোকর্টিকয়েড ক্যান কজ ডায়াবেটিস। আর হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স, নামটা খালি মনে রাখো। এরপরে আনকমন ফর্ম পড়ার দরকার নাই। জেনেটিক সিনড্রোমের মধ্যে শুধুমাত্র বলি, জেনেটিক সিনড্রোমের শুধুমাত্র ডিড মোয়ার সিনড্রোম কথাটা মাথায় রাখো। দেখো একটা ফালতু টার্ম আছে, DIDMOAD, ডিড মোয়ার সিনড্রোম। এই কথাটা একটু মাথায় রাখো। দেখো ডিড মোয়ার মানে নিচে লিখে দেওয়া আছে, DI মানে ডায়াবেটিস ইনসিপিডাস, DM মানে ডায়াবেটিস মেলাইটাস, OA মানে হচ্ছে অপটিক অ্যাট্রফি, আর DT হলো ডেফনেস। তাহলে জেনেটিক কন্ডিশনের মধ্যে তোমরা একটা নামই মনে রাখো আপাতত, ডিড মোয়ার সিনড্রোম।
এটা কেন মনে রাখতে বললাম, বিকজ স্যারেরা হঠাৎ করে জিজ্ঞেস করে বলতে পারে হোয়াট ইজ ডিডমোয়ার্ড, হোয়াট ইজ ডিডমোয়ার্ড, তখন তুমি কি বলবা, স্যার ডিআই মানে ডায়াবেটিস ইনসিপিডাস, ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস, ওএ মানে অপটিক অ্যাট্রফি, আর লাস্টের ডি মানে হচ্ছে ডেফনেস, মানে কানে শুনতেছে না। ও ডায়াবেটিক্স হয়েছে দুই ধরনেরই, চোখের সমস্যা আর হলো কানের সমস্যা। এটা গেল জেনেটিক। এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এবং সবার লাস্ট হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস। এটা সম্পর্কে তোমাদেরকে আমরা ছোট্ট করে হ্যান্ড নোট গ্রুপে দিয়ে দিব, তো দেখে নিবা, আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট 2-3টা লাইন দিয়ে দিব, তো দেখে নিও একবার। তাহলে দেখো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কি কি বললাম, টাইপ 1 টাইপ 2, প্লিজ সবাই মাথায় রাখো, আমি একটু পরে র্যান্ডমলি কাউকে না কাউকে জিজ্ঞেস করবো, সুতরাং একটু মাথায় রাখো। আমাদের এখানে ক্লাসের এই একটা এক্সট্রা যেটা, সেটা হচ্ছে বায়োল্যাটারাল কমিউনিকেশন হয়, এবং কমিউনিকেশনটা সবসময় স্মুথ হয়। কেন? কারণ আমরা যেটা পড়াই 10 মিনিট পরে ওটা তোমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। আমরা জানতে চাই তোমরা আসলে কতটুকু অ্যাটেন্টিভলি শুনতেছো আমাদেরকে। কারণ অনেক সময় হয় কি, এই তোমাদের কি হয় জানি না, আমি অনলাইনে যেগুলো ক্লাস করি, ক্লাস করতে করতে ঘুমায় পড়ি। কারণ একটাই, সারাটা পড়া ধরে না, আমার অ্যালার্টনেস ঠিক মতো থাকে না। তা আমরা যেহেতু তোমাদেরকে মাঝে মধ্যে পড়া ধরবো, একটু অ্যালার্ট থাকার চেষ্টা করো, কখন কার নাম চলে আসবে, নাম শুনে যেন ঘুম, অ্যালার্ট থাকবো আর কি। তো দেখো টাইপ 1 সম্পর্কে আমরা কিছু কথা জানলাম, টাইপ 2 সম্পর্কে জানলাম, স্পেসিফিক টাইপের মধ্যে আমরা প্যানক্রিয়াটিক ডিজিজ, এন্ডোক্রাইন ডিজিজ এবং ড্রাগস এর নাম জানলাম, এবং জেস্টেশনাল ডায়াবেটিক্স আমরা গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও। সো আমরা এতক্ষণ ধরে দেখো যত এই লাস্ট 20 মিনিটে যেটুকু আলোচনা করলাম, এখান থেকে আমরা 4টা প্রশ্ন বোথ ফর রিটেন অ্যান্ড ভাইভা বোথ আমরা জানলাম। প্রথম প্রশ্ন ছিল কি, ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস। ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস, কেউ বলতে পারবে ডায়াবেটিস কয় ধরনের? স্যার দুই ধরনের। দুই ধরনের স্যার। দুই ধরনের। কি? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। এটা স্যার Fine. ডায়াবেটিস মেলাটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, ডায়াবেটিস মেলাটাস কয় ধরনের? দুই ধরনের, টাইপ 1 এবং টাইপ 2। 4 ধরনের স্যার। 4 ধরনের, ভেরি গুড, 4 ধরনের। ওকে, তাহলে একটা গেল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাটাস। 2 নাম্বার হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য। টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে পার্থক্য লিখিত ভাইবা, তোমরা যখন গাইড বইগুলোতে সার্চ করতে যাবা দেখবা এগুলো এসছে বারবার করে। 3 নাম্বার হচ্ছে কি, নেম সাম প্যানক্রিয়াটিক ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস, এবং 4 নাম্বার হচ্ছে নেম সাম এন্ডোক্রাইন কজ ডিজিজ দ্যাট ক্যান কজ ডায়াবেটিস। দেখো 4টা প্রশ্ন আমাদের মোটামুটি আশা করি তোমাদের হয়েছে। কারণ আমরা যেহেতু লাস্ট অনেকদিন ধরে পড়াশোনা করে, আমরা বুঝতে পারি যে কিভাবে বললে তোমাদের মনে থাকবে। তোমরা যদি আমাদের কথাগুলো শুনে থাকো, আমার বিশ্বাস তোমরা কিছুটা হলেও উত্তর দিতে পারবা, একদম ফুল প্রুফ না হোক, বাট ইউ ক্যান কভার অ্যাট লিস্ট 80% ফ্রম দ্য ডিসকাশন। আমি এটা আশা করতেই পারি এবং আমি জানি তোমরা পারবা এটা। সো এই 4টা প্রশ্ন হয়ে গেল। এরপরে আসো, আমরা যে ক্লাসিফিকেশন থেকে আরেকবার তাকাই, ক্লাসিফিকেশন থেকে আরেকবার তাকালে দেখো কয়েকটা পয়েন্ট তোমাকে ধরা দিই। আমি এখানে বিস্তারিত ঢুকবো না, কয়েকটা পয়েন্ট ধরা দিচ্ছি, যাতে তোমরা যদি ডায়াবেটিক্স এর ম্যানেজমেন্ট চাই, মানে হিস্ট্রি এক্সামিনেশন চাই, তোমরা যেন বলতে পারো ওখান থেকে। আচ্ছা দেখো, যদি আমরা হিস্ট্রিতে যাই, এজ কার কম হয় বলো তো? টাইপ 1 এর কম হবে না টাইপ 2 এর কম হবে এজ? টাইপ 1 এ কম হবে। আচ্ছা, 1 নাম্বার। মোটা হবে কে, টাইপ 1 না টাইপ 2? টাইপ 2। টাইপ 2 মোটা হবে, ফাইন। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি কার থাকবে বা কার থাকার কথা? টাইপ 2। টাইপ 2। টাইপ 2। অটো ইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন থাকতে পারে কার? টাইপ 1। টাইপ 1। দেখো তোমরা কিন্তু হিস্ট্রি বলে ফেলছো। রাইট, সবাই হিস্ট্রি বলে ফেলছো। তারপর দেখো, আগে থেকে প্যানক্রিয়াটিক ডিজিজের হিস্ট্রি থাকতে পারে কার ক্ষেত্রে? ডায়াবেটিস মেলিটাস না ডায়াবেটিস ইনসিপিডাস? সরি, ও ইকো হচ্ছে এখনো? কি এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার অটো ইমিউন হিস্ট্রির পর ওইখান থেকে একটু শুরু করেন স্যার, এটা শুনতে পারি না স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। এখন পাচ্ছো?
স্যার প্যানক্রিয়াটিক ডিজিজের হিস্ট্রি স্যার। হ্যাঁ, আমি আরেকবার সামারি করি ছোট করে। আমরা একটা ডায়াবেটিসের রোগীর হিস্ট্রি যদি নিতে চাই, কিছু কিছু পয়েন্ট আমরা এই ক্লাসিফিকেশন থেকে পেয়ে যেতে পারি। দেখো, একটা হচ্ছে এজ, আরেকটা হচ্ছে অবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি, অটো ইমিউন ডিজিজের অ্যাসোসিয়েশন, তারপর বললাম প্রি এক্সিস্টিং প্যানক্রিয়াটিক ডিজিজ আছে কিনা, তাকে আমি জিজ্ঞেস করতে পারি, বা তার ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করতে পারি, তার কখনো প্যানক্রিয়াটিস হয়েছিল কিনা, তার কখনো প্যানক্রিয়াসের অপারেশন হয়েছিল কিনা, হাবি জাবি জিজ্ঞেস করতে পারি আমরা। তারপরে দেখো অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি তুমি দেখলেই বুঝতে পারবা, শরীরটা ইয়া বড় বড় হয়ে আছে, লোয়ার জটা প্রুট হয়ে গেছে, আমাদের হাত তারপর পা এগুলো হচ্ছে কোদালের মতো হয়ে গেছে, দেখলে তুমি বুঝবে অ্যাক্রোমেগালি। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে তুমি দেখলেই বুঝতে পারবা লোকটা মোটা সোটা হয়ে গেছে, হার্সুটিজম হয়ে গেছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল অবেসিটি হয়েছে। এগুলো কিছু কিছু ফিচার কমন জিনিস, তোমরা যখন ওয়ার্ডে ফ্রিকুয়েন্টলি কাজ শুরু করবে তখন দেখবে এগুলো খুব ইজিলি তোমার মনে থাকবে। এখন হয়তো বা একটু কঠিন লাগবে, বাট ওয়ার্ডে কাজ শুরু করতে গেলে এগুলো কঠিনটা লাগবে না। আর কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে পারি আপনি আগে থেকে স্টেরয়েড খেতেন কিনা, আমি জিজ্ঞেস করতে পারি জিনিসটাকে। তারপর দেখো গ্লুকাগোনোমার ক্ষেত্রে তেমন কোনো হিস্ট্রি নেওয়ার নাই। ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে হিস্ট্রি দু একটা নেওয়া যেতে পারে, কারণ ফিওক্রোমোসাইটোমা রোগীগুলোর হাইপার টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, প্যালপিটেশন থাকে, ভমিটিং থাকে, এরকম দু একটা প্রশ্ন করতে পারি, আমি তার হিস্ট্রি নিতে পারি। থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে আমরা থাইরোটক্সিকোসিস থার্ড লেকচারে পড়াবো, জাস্ট একটু মাথায় রেখো। থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে রোগীটার চোখ বড় বড় হয়ে গেছে কিনা, স্বাস্থ্য খুব খারাপ হয়ে গেছে কিনা, এরকম দু একটা পয়েন্ট জিজ্ঞেস করতে পারি আমি। তারপর তার ড্রাগ হিস্ট্রি নিতে পারি, লাইক সে কখনো স্টেরয়েড খায় কিনা, সে থায়াজাইড ডায়োরেটিক্স খাচ্ছে কিনা, এরকম কোনো হিস্ট্রি তার নিতে পারি। এবং তার চোখে দেখতে কোনো সমস্যা কিনা, তার কানে শুনতে কোনো সমস্যা কিনা। কেন? কারণ ডিডমোয়ার সিনড্রোম বলে একটা টার্ম আছে, যে তার চোখে দেখতে সমস্যা, তার অপটিক অ্যাট্রফি আছে কিনা, তার ডেফনেস আছে কিনা। এরকম দেখো ক্লাসিফিকেশন তুমি যদি কয়েকটা পয়েন্ট মনে রাখতে পারো, এখান থেকে তুমি অ্যাটলিস্ট 10-12টা হিস্ট্রি বের করে ফেলতে পারবা, অ্যাটলিস্ট 10-12টা হিস্ট্রি তুমি এখান থেকে গেইন করতে পারবা। সো ক্লাসিফিকেশন অবশ্যই অবশ্যই একটু বেশি এমফাসিস দিবা, অন্য কোনো প্রশ্নের চেয়ে এখানে 5 মিনিট সময় বেশি দিবা, কোনো অসুবিধা নেই, কারণ তুমি ক্লাসিফিকেশন থেকে অনেক কিছুকে বের করতে পারবা। ক্লাসিফিকেশন থেকে তুমি আন্ডারলাইন কজ বের করতে পারতেছো, ক্লাসিফিকেশন থেকে তুমি হিস্ট্রি বের করতে পারতেছো, খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আমাদের জন্য। সো আমাদের হিস্ট্রি কিছু কিছু টার্ম আমরা বলে ফেললাম, এজ, অবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি, অন্য কোনো অটোইমিউন রোগবালাই আছে কিনা, তার আগে থেকে কোনো প্যানক্রিয়াসের ঝামেলা ছিল কিনা, তার সে দেখতে কেমন, তার লোয়ার জটা অনেক বড় হয়ে গেছে কিনা, তার স্কিনটা অনেক ঠিক হয়ে গেছে কিনা, হাত পাটা কোদালের মতো হয়ে গেছে কিনা, তার মুখটা ফোলা কিনা, তার সেন্ট্রাল অবেসিটি বা হার্সুটিজম আছে কিনা, এরকম নানাবিধ আমরা পয়েন্ট জিজ্ঞেস করতে পারি বা আমরা এক্সামিন করে পেতে পারি। অত ডিটেলস লাগবে না, যেটুকু বললাম বা যেটুকু মনে থাকে এখান থেকে তোমরা প্রশ্নের উত্তরটা দিতে পারবা। সো আমাদের ক্লাসিফিকেশন বলা হয়ে যাচ্ছে, আমাদের হিস্ট্রি বলা হয়ে গেছে, আমাদের একটা পার্থক্য বলা হয়ে গেছে। আমরা যদি আরেকটু ডিপে ঢুকি, দেখো এই কিছুক্ষণ পরে স্লাইডে পাবা তোমরা, যে আমরা একটা রোগীর ডায়াবেটিস চিন্তা করলাম, ফাইন। এখন ডায়াবেটিস চিন্তা যে করলা তুমি, তোমাকে তো প্রমাণ করতে হবে যে এই রোগীর ডায়াবেটিস আছে, তোমাকে ওই রোগীটার ব্লাড সুগার দেখতে হবে, তাই না? ব্লাড সুগার দেখাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প আমাদের জন্য, কারণ ব্লাড সুগারের ইন্টারপ্রিটেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা রোগী ধাম করে এসে বলে দেখেন আমার সুগার একটু বেশি মনে হচ্ছে, তুমি ধাম করে বলে দিলে হ্যাঁ আপনার তো ডায়াবেটিস, আপনার জীবন শেষ, রোগীও গেল তুমিও গেলা, এই কাজটা করা যাবে না। ব্লাড সুগারকে খুবই মেটিকুলাসলি ইন্টারপ্রিট করতে হবে, খুবই পুঙ্খানুপুঙ্খ ভাবে ইন্টারপ্রিট করতে হবে। খুবই ইজি মনে হয়, স্যার আরবিএস দেখেন স্যার 13 স্যার, তুমি তাকে ডায়াবেটিস বলে দিলা, দ্যাট ইজ নট ফেয়ার, এটা কখনোই করবে না। তাহলে দেখো আমরা পরের দু একটা স্লাইড পরে পাবো আমরা যে ব্লাড সুগারকে কিভাবে ইন্টারপ্রিট করব আমরা। দেখো ব্লাড সুগারের ক্ষেত্রে প্রথম কথা বলা হচ্ছে যে ব্লাড সুগার মানে ডায়াবেটিক্স ডায়াগনোসিস করার জন্য ব্লাড সুগার করতে হবে, ব্লাড সুগারটাকে ইন্টারপ্রিট করার আগে আমাকে জানতে হবে কখন আমরা কি বলবো, কখন ডায়াবেটিস বলবো, কখন প্রি ডায়াবেটিস বলবো। দুইটা ধাপ কিন্তু, ডায়াবেটিক্স এর আগের একটা স্টেজ সেটাকে বলি প্রি ডায়াবেটিক্স। তাহলে কখন আমরা ডায়াবেটিক্স বলবো, কখন প্রি ডায়াবেটিক্স বলবো।
খুব ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে আমি স্লাইডটা দেওয়ার চেষ্টা করেছি। এই স্লাইডে একটু ভুল আছে, তোমরা ডেভিডসনের, আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার, সেটা হচ্ছে আমাকে একটু সময় দাও, বের করি আমি। 726 পৃষ্ঠার বক্স 20.2, ওইটা একবার দেখে নিবা। এই স্লাইডেও লেখা আছে পুরোটা, জাস্ট যেটুকু বাকি সেটা মুখে বলে দিচ্ছি আমি। খেয়াল করো, স্লাইডের মধ্যে বলা হচ্ছে ডায়াবেটিক্স বলার জন্য আমাকে দুইটা জিনিস তাকাতে হবে, তার ব্লাড সুগার কেমন 1 নাম্বার, তার কোনো লক্ষণ আছে কিনা। তার যদি টিপিক্যাল লক্ষণ না থাকে, টিপিক্যাল সিমটম বলতে আমরা বুঝি কি, একটা হচ্ছে বেশি বেশি করে প্রস্রাব হবে, বেশি বেশি করে পানি খাবে, বেশি বেশি করে খিদা লাগবে এবং স্বাস্থ্যটা আস্তে আস্তে খারাপ হবে। এই 4টা হচ্ছে টিপিক্যাল ফিচার: পলিউরিয়া, পলিডেপসিয়া, পলিফেজিয়া এবং ওয়েট লস। মাথায় ঢুকায় নাও, টিপিক্যাল ফিচার 4টা: পলিউরিয়া, পলিডেপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস। যদি কেউ তোমার কাছে এই টিপিক্যাল ফিচার নিয়ে আসে তাহলে একবার টেস্ট করলেই হবে। কিন্তু যদি তোমার কাছে কেউ টিপিক্যাল ফিচার নিয়ে না আসে, তুমি ইনসিডেন্টলি তুমি ডায়াবেটিক্স আরবিএস বেশি পেয়ে গেছো, তখন তোমাকে 2বার টেস্ট করতে হবে। ভালো মতো মাথায় রাখো, যদি টিপিক্যাল সিমটম থাকে তোমাকে একবার টেস্ট করলেই হবে। যদি টিপিক্যাল সিমটম না নিয়ে আসে তখন তোমাকে অবশ্যই 2বার টেস্ট করে কনফার্ম হতে হবে। কি টেস্ট করবো স্যার? আমি ব্লাড সুগার করবো। ব্লাড সুগারের ইন্টারপ্রিটেশন দেখো, আমি বলে রাখছি, ডায়াবেটিক্স বলতে গেলে ব্লাড সুগারটা, আরবিএস এটা বলি আমরা, র্যান্ডম ব্লাড সুগার 11.1 বা তার চেয়ে বেশি। এখানে এই যে মোর দেন অর ইকুয়াল টু, আমি নিচে সমানের চিহ্ন দিতে পারি না আর কি আমার জন্য, এই জন্য একটু মুখে বলে দিলাম। ডায়াবেটিক্স বা ব্লাড সুগার মোর দেন 11.1 বা তার চেয়ে বেশি, 11.1 বা তার চেয়ে বেশি। খেয়াল করো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, 11.1 বা তার চেয়ে বেশি। 11.1 এর চেয়ে বেশি না, কিন্তু 11.1 হইলেও হবে। তো 11.1 বা তার চেয়ে বেশি যদি এরকম পাও, অথবা যদি কারো ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার চেয়ে বেশি পাও। দেখো স্ক্রিনে ডেভিডসনের বক্সটা নিয়ে আসা হয়েছে। যদি কারো ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার চেয়ে বেশি পাও, তাহলে খুব সিম্পল কথা, তার র্যান্ডম ব্লাড সুগার যদি 11.1 বা তার চেয়ে বেশি হয়, অথবা ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার চেয়ে বেশি হয়, অথবা HbA1c এর টার্ম আছে, HbA1c, এগুলোর ব্যাখ্যা তোমাদেরকে আমরা আরো পরে যখন আরো কোনো রোগ বালায় পড়ো তখন দিব। আপাতত শুধু মনে রাখবো, HbA1c হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট ফর ডায়াবেটিক্স, যেটা বর্তমান সময়ে খুবই কমনলি করা হয়। HbA1c করে দেখা যায় যে রোগীর লাস্ট 3 মাস ধরে কেমন ব্লাড সুগার ছিল। এখন হয় কি, ধরো তুমি গতকাল রাতে 4-5টা মিষ্টি খাইছো, আজকে সকালে 4-5টা মিষ্টি খায় তুমি ব্লাড সুগার করতে গেছো, স্বাভাবিকভাবে তোমার ব্লাড সুগারটা বেশি আসবে। সেই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে HbA1c, কারণ HbA1c তোমাকে লাস্ট 3 মাসের প্রোফাইল দিবে। লাস্ট 3 মাসের সিনারিও তোমাকে সে সাবমিট করবে যে 3 মাস ধরে এই লোকটা মিষ্টি খাই যাচ্ছিল না 3 মাস ধরে সে ভালো ছিল, আসলে তার সুগার বেশি। তোমাকে সে একটা প্রোফাইল শো করবে HbA1c এর মাধ্যমে। তাহলে মাথায় রাখো, HbA1c করে আমরা একটা রোগীর লাস্ট 3 মাসের হিস্ট্রি জানতে পারি। একটু কথাটা মাথায় রেখো। তাহলে দেখো, মোট 3টা প্যারামিটার বললাম আমরা: র্যান্ডম ব্লাড সুগার 11.1 বা তার চেয়ে বেশি, অথবা ফাস্টিং ব্লাড সুগার 7 বা তার চেয়ে বেশি, অথবা HbA1c 48 বা তার চেয়ে বেশি। জাস্ট এই 3টা টার্ম মনে রাখো, অত বিস্তারিত মনে রাখা যায় না, বাংলায় এভাবেই মনে রাখো। স্যার আরবিএস 11.1 বা তার চেয়ে বেশি, ফাস্টিং 7 বা তার চেয়ে বেশি, HbA1c 48 বা তার চেয়ে বেশি। ছোট্ট 3টা টার্ম মনে রাখো। শর্ত কি? যদি তার টিপিক্যাল সিমটম থাকে তাহলে একবার টেস্ট করলেই এনাফ। যদি তার টিপিক্যাল সিমটম না থাকে তাহলে আমাকে অ্যাটলিস্ট 2বার এই টেস্টটা করতে হবে, শিওর হওয়ার জন্য। খুব ভালো করে মাথায় রেখো, যদি তার টিপিক্যাল সিমটম না থাকে তাহলে আমাকে 2বার টেস্ট করতে হবে, যদি টিপিক্যাল সিমটম থাকে তাহলে একবার টেস্ট করলেই এনাফ। ক্লিয়ার সবার কাছে কথাটা? তার একটা কোশ্চেন ছিল, অবিসিটির বিষয়ে যদি একটু বলতেন, যে অবিসিটি তার রিসেন্টলি অবিসিটি হয়ে যাবে না
অনেক আগ থেকে অবিসিটি ছিল এরকমটাই আমরা। অবেসিটির হিস্ট্রি থাকবে, অবেসিটির হিস্ট্রি থাকবে। জি স্যার। আচ্ছা, তাহলে এই ডায়াবেটিক্স এর এইটুকু যেটুকু বললাম এখন, আরবিএস, ফাস্টিং আর এইচবিএনসি, এই তিনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কথা তিনটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টিপিক্যাল সিমটম কি কেউ বলতে পারবে একজন? স্যার পলিউরিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস। ওয়েট লস। ওকে ওকে, ভেরি গুড। এই গেল আমাদের ডায়াবেটিক্স। কিন্তু আরেকটা টার্ম আছে, প্রি ডায়াবেটিক্স। স্যারদের ভাষ্য অনুযায়ী প্রকৃত ডাক্তার বা প্রকৃত চিকিৎসক সেই যে প্রি ডায়াবেটিক্স ধরতে পারবে। বিকজ তুমি যদি প্রি ডায়াবেটিক্সটাকে ধরতে পারো, আর্লি রিকগনাইজ করতে পারো, তুমি এই রোগীটা ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকিটা কমাতে পারবা। ডায়াবেটিক্স হয়ে গেলে তো ক্ষতি হয়েই গেল তার। তুমি যদি তার ক্ষতি হওয়ার আগেই তাকে ধরতে পারো, তাহলে সেটা তোমার ক্রেডিট। এই জন্য বলা হচ্ছে প্রি ডায়াবেটিস চিনতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ দেন ডায়াবেটিক্স। তাহলে প্রি ডায়াবেটিস কখন বলবো, দেখো দুইটা টার্ম আছে প্রি ডায়াবেটিক্স এর মধ্যে, আইএফজি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর এটা আইজিটি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স দুইটা টার্ম আছে। তাহলে প্রি ডায়াবেটিস কয় ধরনের? দুই ধরনের, আইএফজি বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হচ্ছে আইজিটি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। স্যার হ্যাঁ বলো। একটু ইন্টারাপ্ট করতাম স্যার, এই যে HbA1c যেটা স্যার, এটা কি 6.5 না 6.4? কোনটা? স্যার HbA1c যেটা আমরা স্যার রেগুলারলি পার্সেন্টেজে দেখি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ওটা কি 6.5 না 6.4? আচ্ছা, এডিএ অনুযায়ী 6.5ই বলে, নতুন যে গাইডলাইন আছে সেই অনুযায়ী 6.5 আছে। আচ্ছা স্যার, মানে স্যার আমি আসলে যে কয়েকদিন আগেই আমার মায়ের রিপোর্টটা দেখেছি, তো স্যার ওখানে রেফারেন্স হিসেবে 6.4 লেখা ছিল এই রেফারেন্স ভ্যালু এদিক ওদিক চেঞ্জ হয়, ওটা নিয়ে তোমরা ওরিড হবে না। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। 6.5 আর 6.5 6.4 খুব বেশি ভ্যারি হয় না আসলে। জি স্যার। আচ্ছা, প্রি ডায়াবেটিক্স এর ক্ষেত্রে বলছি আমরা দুই ধরনের আছে, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে প্রি ডায়াবেটিস বুঝতে গেলে তোমাকে একটা টেস্ট করতে হবে, নাম হচ্ছে ওজিটিটি। তোমরা নাম শুনেছো এটার সবাই? প্যাথোলজি পড়ে আসছো। আচ্ছা, একদম রিসেন্টলি প্যাথোলজি ভাইবা দিয়ে আসছো তোমরা, সুতরাং তোমরা মনে বলতে পারবা ওজিটিটি করতে গেলে রোগীকে কি কি অ্যাডভাইস দিতে হয়? আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট, ওভারনাইট রেস্ট, নো স্মোকিং। আর কিছু? 8 আওয়ার্স ফাস্টিং থাকতে হবে, মানে প্রিভিয়াস নাইটে। এরপর হচ্ছে কোনো ইনফেকশন থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে। যেসব ড্রাগ গুলা হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ায় অথবা মানে ইনফ্লুয়েন্স করে, মানে গ্লুকোজ লেভেল সেগুলা অ্যাভয়েড করতে হবে। রেস্ট ফর 30 মিনিট ফর দ্য ডিউরেশন অফ। সবাই বলে ফেলছে মোটামুটি, সবগুলো মিলিয়ে হয়ে গেছে। চারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো বললা ড্রাগস ওগুলো সত্যি কথা, ওগুলো বন্ধ করতে হবে। তবে চারটা না করলেই না, সেটা হচ্ছে লাস্ট 3 দিন সে ইচ্ছা মতো কার্বোহাইড্রেট খাবে, কোনো ঝামেলা নাই, তুমি তার আটকাতে পারবে না। সে যা করার খাবে, ইচ্ছা মতো খাবে সে তার নিজের মতো করে। 2 নাম্বার হচ্ছে রাত্রেবেলা 8 ঘন্টা না খেয়ে থাকবে, আর হাসপাতালে গিয়ে 30 মিনিট বসে থাকবে, 30 মিনিট রেস্ট নিবে। এবং ওই যে যখন সে টেস্টটা করবে, টেস্ট করতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, এই 2 ঘন্টা সে বসেই থাকবে, বসে বসে মোবাইলে ফেসবুকিং করবে, মেসেঞ্জারে চ্যাট করবে, কিন্তু সিগারেট খাবে না। এই চারটা হচ্ছে অ্যাডভাইস প্রিপারেশন রোগীর জন্য, যে লাস্ট 3 দিন সে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট খাবে, আগের দিন রাত্রেবেলা 8 ঘন্টা না খেয়ে থাকবে, হাসপাতালে যাওয়ার পরে 30 মিনিট রেস্ট নিবে, এবং টেস্ট করতে যে 2-2.5 ঘন্টা সময় লাগবে ওই সময়টা সে বসেই থাকবে। ওই সময় তার দৌড়াদৌড়ি এক্সারসাইজ করার দরকার নাই, এবং খবরদার ওই সময় সে স্মোকিং করবে না। ওই সময় না, কখনোই স্মোকিং করা ঠিক না। তারপরেও খাসটা যদি খারাপ হয়, অন্য সময় স্মোকিং করলেও ওই সময় যেন না করে, একটু বলে দিবা। তাহলে কোনো রোগীকে প্রি ডায়াবেটিক ধরতে গেলে আমাকে টেস্ট করতে হবে ওজিটিটি। ওজিটিটি তুমি যে রোগীটাকে লিখে দিবে, সেই রোগীটাকে 4টা অ্যাডভাইস দিয়ে রাখবা। আপনি 3 দিন পরে টেস্টটা করেন, কোনো সমস্যা নাই। 3 দিন ধরে আপনার যা খুশি খান, আপনি আগের দিন রাত্রে 8 ঘন্টা না খেয়ে থাকেন, ওইখানে যাওয়ার পর 30 মিনিট বসে থাকেন, এবং টেস্ট করাটার সময় আপনি দৌড়াদৌড়ি করেন না, বসে বসে ফেসবুক দেখেন, আর সিগারেটটা বন্ধ রাখেন। এই 4টা অ্যাডভাইস তুমি অবশ্যই রোগীটাকে দিয়ে রাখবা। নাহলে শুধু ওজিটি লিখে কিন্তু শেষ করে দিলে হবে না, বিকজ তোমাকে ফুল পরামর্শটুকু দিতে হবে যাতে সে প্রিপারেশন নিয়ে যে টেস্টটা করতে পারে।
এখন দেখো ওজিটিটি করে তুমি কি বুঝবা? দুইটা জিনিস বুঝবা, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। যদি কারো ফাস্টিং গ্লুকোজ 6.1 বা তার চেয়ে বেশি হয় এবং 7-এর চেয়ে কম হয়, 7 না কিন্তু খেয়াল করো, 7-এর চেয়ে কম, তাহলে ইম্পেয়ার্ড ফাস্টিং হচ্ছে 6.1 বা তার সমান থেকে 7-এর চেয়ে কম হতে পারবে। এটা যদি পাই আমরা তাহলে সেটাকে বলবো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর যদি ফাস্টিং 7-এর চেয়ে কম আছে, 2 ঘন্টা পরে তুমি টেস্ট করে দেখতেছো তার ব্লাড সুগারটা 7.8 থেকে 11.1 এর মধ্যে, তখন তাকে বলে দিবা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে খেয়াল করো, প্রি ডায়াবেটিস দুই ধরনের, একটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড ফাস্টিং কখন? যার ফাস্টিং ব্লাড সুগারটা 6.1 বা তার চেয়ে বেশি বা 7-এর চেয়ে কম। আর যার ফাস্টিং ব্লাড সুগার 7-এর চেয়ে কম কিন্তু 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে সেটা আবার 7.8 থেকে 11.1 এর মধ্যে হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আবারও বলতেছি, প্রি ডায়াবেটিক্সটা ধরতে পারাটা গুরুত্বপূর্ণ, বিকজ তুমি এই স্টেজে যদি রোগীটাকে ধরতে পারো তাহলে রোগীটার ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকিটা কমে যাবে। তুমি তার কিছু কমপ্লিকেশন আটকাইতে পারবা, এই জন্য খুবই জরুরি জিনিসটা। একটু মাথায় রেখো, তোমরা পড়েছো তারপরে বলে রাখি, ডায়াবেটিক্সে আমাদের শরীরে যেগুলো ভেসেল আছে সেই ভেসেলগুলো খুব আক্রান্ত হয়, বড় ভেসেল, ছোট ভেসেল, সব ভেসেলে আক্রান্ত হয়। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে রোগীটার প্রি ডায়াবেটিক্স আছে সেই রোগীটার ক্ষেত্রে একটা সুন্দর লাইন শুনলো, প্রি ডায়াবেটিক্স যারা মানে যে সকল লোকজনরা আছে তাদের ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার, খেয়াল করো, তাদের ক্ষেত্রে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার চান্সটা কম থাকলেও ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন চলতেই থাকে। তার মানে কি হলো, যে রোগীটার আজকে প্রি ডায়াবেটিক্স ধরা পড়েছে সেই রোগীটার ম্যাক্রোভাস্কুলার মানে বড় বড় ভেসেলের ইনভলভমেন্ট হয়ে গেছে, ছোট ছোট ভেসেলের ইনভলভমেন্ট হইতে এখনো বাকি আছে। সো তুমি যদি প্রি ডায়াবেটিক্স অবস্থায় একটা রোগীকে ধরতে পারো, তাহলে এই রোগীটা তুমি যদি অ্যাডভাইস দিয়ে রোগীটার লাইফস্টাইল ঠিক করতে পারো, তাহলে এই রোগীটার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার চান্সটা কম থাকবে। কিন্তু প্রি ডায়াবেটিস থাকা অবস্থায় অলরেডি তার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন চলতেই আছে। তাহলে যদি বলে প্রি ডায়াবেটিসের ইম্পর্টেন্স কি, প্রি ডায়াবেটিসের ইম্পর্টেন্স স্যার দুইটা। প্রি ডায়াবেটিক্স থেকে আমি ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকিটা কমাতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্যার প্রি ডায়াবেটিস অবস্থায় আমি যদি তাকে ঠিক করতে পারি তাহলে তার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার চান্স কমে যাবে। তার মানে কি প্রি ডায়াবেটিসে কোনো কমপ্লিকেশন হয় না? স্যার হয় স্যার, এখানে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু মাইক্রোটা এখনো শুরু হয় নাই। দ্যাটস ওয়াই প্রি ডায়াবেটিস স্টেজটা ধরতে পারাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ব্লাড সুগার ইন্টারপ্রিটেশনটা একটু মাথায় রাখতে, তাহলে কি বললাম আমরা প্রথমে র্যান্ডম ব্লাড সুগার করলাম, অথবা ফাস্টিং করলাম, অথবা HbA1c করলাম। এই তিনটা যে কোনো একটা করলেই হবে। সিমটোম্যাটিক হলে একবার, অ্যাসিমটোম্যাটিক হলে 2 বার টেস্ট করতে হবে। আর প্রি ডায়াবেটিস বোঝার জন্য আমাকে OGTT করতে হবে। OGTT করে আমি পেশেন্টকে 2 ভাগে ভাগ করে ফেলতে পারবো, ইট ইজ IFG অর ইট ইজ IGT। ফাস্টিং ব্লাড সুগার 6.1 এর সমান বা তার চেয়ে বেশি বা 7-এর চেয়ে কম, দিস পেশেন্ট ইজ ক্যাটেগরাইজড অ্যাজ impaired fasting glucose. But if fasting blood sugar less than 7 but 2 hours after blood sugar is 7.8 থেকে 11.1, patient is categorized as impaired glucose tolerance. প্রি ডায়াবেটিক্সে কোন কমপ্লিকেশন চলতে থাকে? ম্যাক্রোভাস্কুলার। তাহলে প্রি ডায়াবেটিক্সে আমি যদি চিকিৎসা করি, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করি, তাহলে কোন কমপ্লিকেশনটাকে আমি আটকাতে পারবো? মাইক্রোভাস্কুলার। দেখো আমরা এখানে বলার চেষ্টা করেছি কমপ্লিকেশনের মধ্যে। কমপ্লিকেশন গুলো এটা বোঝানোর কিছু না, মুখস্থ করা, তারপর আমি দিয়ে রাখছি
এটা তোমরা একটু তোমাদের মতো করে নোটগুলো বানাই মানে ফটোকপি করে নিও। দেখো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন মানে ছোট ছোট ভেসেল কি কি হয়, রেনাল হয়, মানে কিডনি, চোখ, নার্ভ, পা, সবগুলো জায়গায় আক্রান্ত হয়। কিডনিতে হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, চোখের মধ্যে হয় রেটিনোপ্যাথি, নার্ভে হয় নিউরোপ্যাথি এবং পায়ে আলসারেশন হয়। এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার। আর ম্যাক্রো মানে হচ্ছে বড় বড় তিনটা। কি কি বড় বড় দেখো, হার্টে একটা, মাথায় একটা, আর পেরিফেরাল সার্কুলেশন একটা। হার্টে হলে এমআই হচ্ছে, মাথায় হলে স্ট্রোক হচ্ছে, আর পেরিফেরালে হলে ক্লডিকেশন। ক্লডিকেশন কি আমরা তোমাদেরকে আরো পরে বোঝাবো, শুধু মাথায় দেখো। ক্লডিকেশন হলে রোগীটার হাঁটতে কষ্ট হয়, একটু হাঁটলে পায়ে ব্যথা শুরু হয়, এটাকে বলা হচ্ছে ক্লডিকেশন। এটা সাধারণ টার্মে মনে রাখো আপাতত, যে ক্লডিকেশন মানে হলো ওর ভেসেল গুলো, ওর পেরিফেরাল যে ভেসেল গুলো আছে সেগুলো আক্রান্ত হয়ে যাওয়ার জন্য অল্প একটু হাঁটতে গেলে তার পায়ে ব্যথা শুরু হয়, দ্যাট ইজ ক্লডিকেশন। সো আমরা যদি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন চিন্তা করি কি কি হবে, কিডনিতে কিছু হবে, চোখে হবে, নার্ভে হবে, পায়ে হবে। আর ম্যাক্রো মানে বড় বড় গুলো তিনটা, পেরিফেরাল সার্কুলেশন, হার্ট এবং মাথা। ঠিক আছে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলিটাস। এখন এখানে একটা স্যারদের পছন্দের জায়গা আছে, যখন তোমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, সবাই এইভাবে বলা শুরু করে, স্যার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি যদি বলো স্যার দুই ধরনের কমপ্লিকেশন হতে পারে, অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। তুমি যখনই এভাবে উচ্চারণ করবা স্যার অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন, স্যার বুঝবে দ্যাট ইউ আর গোয়িং থ্রু দ্য ডেভিডসন। তুমি ডেভিডসন পুরোটা পড়ছো বলে তুমি এভাবে ভাগ করে বলতে পারলা, কারণ ডেভিডসনে এত সুন্দর করে ভাগ করে বলা নাই, কিন্তু ভিতরে যে কথাগুলো আছে ওর মধ্যে এগুলো আলাদা করে দেওয়া আছে। যখনই তুমি সাজেশনে বলবা স্যার কমপ্লিকেশন দুই ভাগে ভাগ করা যায় স্যার, অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। ক্রনিকের মধ্যে এই গদবাধা কথাগুলো, মাইক্রোভাসেল, ম্যাক্রোভেসেল। আর অ্যাকিউটের মধ্যে কি, হঠাৎ করে ডায়াবেটিস একদম কমে গেছে যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, হঠাৎ করে অনেক বেশি হয়ে গেছে যেটাকে আমরা ডিকে বলি, বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এবং এইচএইচএস একটু পরে আসবে, তার পুরো নামটা মাথায় রাখো, হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। একটু খাতায় লেখা রাখো, এইচএইচএস মানে কি, হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট, হাইপার গ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। আর ডিকেএ মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আর হাইপোগ্লাইসেমিয়া তো জানোই সুগার কমে গেছে। আর ল্যাকটিক অ্যাসিডোসিস। এই চারটা পাঁচটা, যেটা অ্যাকিউট সার্কুলেটরি ফেলিওর, গদ বাঁধা কথাবার্তা, এই চার পাঁচটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, মানে হুট করে হয়ে যায়, কোনো ঝামেলা নেই, হুট করে হয়ে গেছে। বাট ক্রনিক কমপ্লিকেশন গুলো আস্তে আস্তে ডেভেলপ করে, আস্তে আস্তে হয়, এই জন্য ওগুলাকে বলছি ক্রনিক কমপ্লিকেশন। সো তোমরা কি প্রশ্ন মাহিবাতে জিজ্ঞেস করুক, লিখিত বলুক, তোমরা এভাবে বলবা স্যার কমপ্লিকেশন দুই ধরনের, অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট স্যার হঠাৎ করে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, ডিকে হয়েছে, এইচএইচএস হয়েছে। ক্রনিকের মধ্যে স্যার মাইক্রোভেসেল, ম্যাক্রোভেসেল। এইভাবে একটু ভাগ করে বলার চেষ্টা করো। আই বিলিভ স্যার শুড বি ইমপ্রেসড। ইমপ্রেসড হইতে হবে, কারণ এভাবে বললেই আমরা দেখেছি স্যাররা খুশি হয়, এবং আমরা যখন স্যারদের রেসপন্স মানে প্রশ্নের উত্তর দিয়ে এভাবে বলার চেষ্টা করি, স্যাররা খুশি হয়, যে কারণ বুঝতে পারে যে আমি ডেভিডসনটা ভালোভাবে রিডিং পড়েছি। আর স্যাররা যে ডেভিডসন কত পছন্দ করে, বিশেষ করে যারা মেডিসিনের স্যারগুলো, তোমরা ওদের মানে এমপ্যাথি দেখলে বুঝবা ডেভিডসনটা কত পছন্দ করে। পারলে সারাক্ষণ বুকে করে নিয়ে ঘুরে বেড়াই, খুব পছন্দ করে ডেভিডসন বইটারে। তুমি যখনই ডেভিডসনের রেফারেন্স দিয়ে বলবা স্যারদেরকে, দে শুড বি ইমপ্রেসড, দে মাস্ট বি ইমপ্রেসড। ওকে, তাহলে দেখো আমি অনেকক্ষণ ধরে প্রায় নিয়ার অ্যাবাউট 40 মিনিট ধরে বকবক করতেছি। 40 মিনিটসের বকবকানির আমি সামারি করে দিই। ডায়াবেটিক্স এর আমরা ক্লাসিফিকেশন পড়ার চেষ্টা করেছি, ডায়াবেটিক্স এর একটা পার্থক্য পড়ার চেষ্টা করেছি, ডায়াবেটিস কিছু হিস্ট্রি পড়ার চেষ্টা করেছি আমরা, তারপরে ডায়াবেটিক্স এর কমপ্লিকেশন পড়ার চেষ্টা করলাম, এবং ডায়াবেটিক্স কিভাবে আমরা রোগ নির্ণয় করব, ব্লাড সুগার কখন কি পেলে রোগীকে আমি কি বলবো, এই এতগুলো কথাবার্তা মোটামুটি বলার চেষ্টা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দুইটার মধ্যে, প্রি ডায়াবেটিক্স ধরতে হবে আমাদেরকে। ইফ ইউ ওয়ান্ট টু ফিজিশিয়ান, তোমাকে প্রি ডায়াবেটিক্স বুঝতে হবে, কারণ প্রি ডায়াবেটিক্স স্টেজে রোগী ধরতে পারলে তুমি তার মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আটকাতে পারবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে HbA1c। তোমাকে যদি প্রশ্ন করা হয় আমি একটা রোগীর লাস্ট 3 মাসে কেমন কন্ট্রোল ছিল সেটা জানার চেষ্টা করব, কি টেস্ট করব, স্যার HbA1c। আমি একটা রোগীর ডায়াবেটিস নিয়ে আসে, মানে অনেকদিন ধরে ডায়াবেটিস, রোগীটাকে ফলো আপ করবো কিভাবে, স্যার HbA1c।
একটা রোগীর ডায়াবেটিস চিন্তা করতেছো, তুমি তাকে একটা টেস্ট করতে দিবা, স্যার কি করবা? স্যার HbA1c, 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 HbA1c is the most important and most frequently prescribed investigation nowadays among the doctors. HbA1c এর প্রচুর গুরুত্ব, because it gives you the information of last 3 months. সে 3 মাসে কেমন নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, নাকি সে তোমার কাছে আসবে বলে আগের 3 দিন কোনো সুগার খায় নাই, ঠিক মতো ওষুধ খাইছে বলে আসছে। তুমি যদি দেখো যে সন্দেহ হয়েছে, না এর তো তোমার কথা না, এর তো ডায়াবেটিস কন্ট্রোল থাকার কোনো প্রশ্নই আসে না, সো তুমি অবশ্যই 3 মাস করতে দিবা। 3 মাসে প্রোফাইল লেখার জন্য HbA1c করে ফেলবা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার আমি disconnect ছিলাম। কেউ কিছু বলছো? স্যার ওই যে কন্ডিকেশন একটু জোরে বলো, শুনতে পাইনি। স্যার ক্লডিকেশন যদি কি বলছিলেন? আচ্ছা, ক্লডিকেশন সম্পর্কে দাঁড়াও, কথা একটু হচ্ছে আবার। ওয়েট। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লডিকেশন সম্পর্কে তোমরা এই লেভেলে শুধুমাত্র এটুকু মনে রাখো যে ক্লডিকেশনের ক্ষেত্রে সাধারণত প্যাশেন্টের কমপ্লেন থাকে যে রোগীগুলো অল্প একটু হাঁটতে গেলে তার পায়ে ব্যথা শুরু হয়। শুধু এই একটাটা আমি মনে রাখবো, দিস ইজ ক্লডিকেশন। কি হয়, কেন হয়, আমরা যখন কার্ডিওভাস্কুলার পড়বো তখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো অ্যাজ এ পার্ট অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। কিন্তু আপাতত মনে রাখো, এই রোগীগুলোর ক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে বা যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, বেসিক্যালি যেটা হয় কি, এই ক্লডিকেশনে হয় অ্যাডভান্স অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অনেক লিপিড জমা হয়ে, অ্যাথেরোস্ক্লেরোসিস জমা হয়ে ভেসেলটা ন্যারো হয়ে যায়। যখন ভেসেল ন্যারো হবে তখন কি হবে, ভেসেলটা ঠিক মতো ব্লাড যেতে পারবে না। আর যখন তুমি হাঁটতে যাবে তখন কি হবে, তোমার মাসেল এক্সারসাইজ হবে, এক্সারসাইজ হলে তোমার আরো বেশি ব্লাড সাপ্লাই লাগবে, বাট তোমার ভেসেলটা ন্যারো হয়ে আছে, ঠিক মতো সে ব্লাড পাচ্ছে না। তখন কি করে, মাসেল কান্নাকাটি করতেছে, আমার ব্লাড নাই, তুমি হাঁটতেছো কেন, আমার তো ব্লাড পাচ্ছি না, তুমি হাইটো না, তুমি বসো, আমার ব্যথা হইতেছে। এই যে সে তোমাকে চিল্লায় বলতেছে আমার ব্যথা হচ্ছে, তুমি রেস্ট নাও, দিস ইজ ক্লডিকেশন। পেশেন্ট টিপিক্যাল হিস্ট্রি দিবে, সে একটু হাঁটলে তার পায়ে ব্যথা শুরু হয়, সে রেস্ট নিলে ব্যথাটা কমে যায়, আবার যখন হাঁটতে শুরু করে আবার ব্যথা শুরু হয়, আবার রেস্ট নিলে আবার ভালো হয়ে যায়। তা সাইকেল তৈরি হয় তার। দিস ইজ ক্লডিকেশন। আপাতত শুধু এইটুকুই মনে রাখো। জি স্যার। ওকে স্যার HbA1c এর ইম্পর্টেন্সটা কি আরেকবার বলা যাবে? HbA1c এর ইম্পর্টেন্স হচ্ছে বর্তমান সময়ে রোগ মানে ডায়াবেটিস নির্ণয়ের ক্ষেত্রে বা ডায়াবেটিস রোগের ফলো আপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ HbA1c, বিকজ HbA1c দিয়ে একটা রোগীর লাস্ট 3 মাসে তার ব্লাড সুগারটা কেমন ছিল একটা ধারণা পাওয়া যায়। আরো বলি তোমাকে, আসলে কি দেখা হয়, এখানে দেখা হয় হচ্ছে আরবিসির সাথে, খেয়াল করো, আরবিসির সাথে বা আরো ছোট করে হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজের একটা বন্ধন তৈরি হয়, হিমোগ্লোবিনের সাথে গ্লুকোজের বন্ধন তৈরি হয়। তা আরবিসি লাইফ স্প্যান কত বলো তো? 120 দিন। 120 days। হ্যাঁ, 120 দিন মোটামুটি। এই জন্য বলা হচ্ছে যে এই আরবিসির যে লাইফ স্প্যান 120 দিন, এই 120 দিন সম্পর্কে ধারণা পাওয়া যাবে তুমি যদি HbA1c করো, কারণ আরবিসির সাথে গ্লুকোজ কি পরিমাণে বেঁধে বন্ধন তৈরি করেছিল। বেশি গ্লুকোজ থাকলে বেশি বন্ধন হবে, কম গ্লুকোজ থাকলে কম বন্ধন হবে। কেমন বন্ধন হয়েছিল লাস্ট 4 মাস ধরে, লাস্ট 120 দিন ধরে, এই সিনারিওটা তুমি জানতে পারবা HbA1c করে। লাস্ট 3 to 4 মান্থ, লাস্ট 120 দিনের মতো সময়, এর মধ্যে তার আরবিএসটা আসলে কেমন কন্ট্রোলে ছিল, তার ব্লাডের সুগারের পরিমাণটা কেমন কন্ট্রোলে ছিল, বিকজ HbA1cটা একদিনের উপর ডিপেন্ড করে না। HbA1c ডিপেন্ড করে ওই যে আরবিসির সাথে বাইন্ড করেছিল ওই আরবিসির টোটাল লাইফ স্প্যানের উপরে। সুতরাং এই 1-2 দিন আরবিসি দিয়ে তুমি কিছু ধারণা করতে পারবে না। তোমাকে ধারণা করতে হলে বা রোগীর পূর্ণ ফলো আপ করতে গেলে লাস্ট 120 দিন, 3 মাস বলো 4 মাস বলো, এর মধ্যে সে কেমন কন্ট্রোলে ছিল তুমি তাকে আইডিয়া পাবা HbA1c করে। এই জন্য স্যারেরা এখন ফলো আপ করতে গেলে HbA1c দিয়ে ফলো আপ করে বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, এটা ঠিক, HbA1c এর কিছু নেগেটিভ ফ্যালাসি আছে, আমরা ওই প্রসঙ্গে যাব না, তোমরা শুধু মনে রাখো HbA1c দিয়ে ফলো আপ
এবং ডায়াগনোসিস করা যায় খুব ভালোভাবে, এবং HbA1c দিয়ে লাস্ট 3-4 মাসের তার প্রোফাইলটা জানা যায়। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে স্যার প্যানক্রিয়াটিক ডিজিজের মধ্যে স্যার সিস্টিক ফাইব্রোসিস আছে, এটা স্যার কিভাবে টাইপ 2 ডায়াবেটিস? শানেওয়াজ, তোমার কথা শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবা? সিস্টিক ফাইব্রোসিস স্যার কিভাবে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস তৈরি করছে? তোমরা কি কেউ প্রশ্নটা শুনতে পাইছো? আর আমি পাইনি এখনো। সিস্টিক ফাইব্রোসিস কিভাবে ডায়াবেটিস মেলাইটাস তৈরি করে? আচ্ছা, এটা অনেক বড় প্রশ্ন হয়ে, তারপরে বলে যেহেতু জিজ্ঞেস করলা, সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে একটা জেনেটিক ডিজিজ, যেখানে বিভিন্ন জায়গার ফাইব্রোসিস হয়, তো যখন প্যানক্রিয়াসের কিছু অংশ ফাইব্রোসিস হবে তখন কি হবে, বেটা সেলেরও ফাইব্রোসিস হয়ে যাবে। আর বেটা সেল যদি ফাইব্রোসড হয়ে যায়, সে কি ঠিকমতো কাজ করতে পারবে না, তখন বেটা সেল থেকে ইনসুলিন ঠিকমতো আসবে না, ইনসুলিন না আসলে তখন ডায়াবেটিস হয়ে যাবে। এটা হচ্ছে ছোট ধারণা আর কি। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি, ছিল হ্যাঁ কোনটা স্যার, আমরা এখানে স্যার স্পেসিফিক টাইপে দেওয়া আছে যে থায়াজাইড ডায়াবেটিক্স এর জন্য স্যার ডায়াবেটিস হতে পারে, কিন্তু স্যার আমরা মানে তো নেফ্রোজেনিক ডায়াবেটিস সিডি পাচ্ছে, তো স্যার আমরা থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করি, সেই ক্ষেত্রে দুইটা কন্ট্রাস্ট ইন্টিগ্রেটেড হয়ে গেল না স্যার? ওইটা কিন্তু ডায়াবেটিস মেলিটাসের ক্লাসিফিকেশন। দেখো শুরুতে আমি বলেছিলাম দ্যাট ইজ দ্য ডায়াবেটিস মেলিটাসের ক্লাসিফিকেশন। আমি কিন্তু তোমাকে ওই ডায়াবেটিস ইনসিপিডাসের ক্লাসিফিকেশন বলি নাই, বলেছি? না স্যার, মানে স্যার আমি বললাম যে স্যার হচ্ছে মানে তাহলে সেক্ষেত্রে স্যার ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস কে ট্রিট করতে গিয়ে কি টাইপ 2 ডায়াবেটিস হতে পারে? হ্যাঁ, তুমি যদি মানে যুক্তির খাতিরে ধরো হতে পারে, বাট এগুলো খুবই রেয়ার। থায়াজাইড ডায়াবেটিস লক্ষ লক্ষ লোক খায়, লক্ষ লক্ষ লোকের মধ্যে 1-2 জনের হয়, দ্যাট ইজ ভেরি নেগলিজিবল পার্সেন্টেজ। সুতরাং ওই জন্য থায়াজাইড ডায়াবেটিস দিব না, এটা চিন্তা করা যাবে না। এটা একটা কজ হিসেবে বের করছে বিজ্ঞানীরা, থায়াজাইড খেলে কিছু কিছু লোকের দেখছে ব্লাড সুগার বাড়ে, বাট একদম থায়াজাইড দেওয়াই যাবে না, দিলে ডায়াবেটিস হয়ে যাবে এই ধারণা কিন্তু মনে রাখা যাবে না, তাহলে কিন্তু চিকিৎসা করতে পারবো না। বিকজ তুমি যদি এটা চিন্তা করো, প্যারাসিটামল দিতে পারবে না, কিন্তু প্যারাসিটামল ক্যান কজ নিউরোপ্যাথি, প্যারাসিটামল ক্যান কজ রেজ সিনড্রোম, প্যারাসিটামল ক্যান কজ নেফ্রোপ্যাথি, সো ওইটাও দিতে পারবো না আমরা। সুতরাং ওই মানে এত ডিপলি চিন্তা করলে কষ্ট পড়বা। যুক্তির খাতিরে ঠিক আছে তোমারটা? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তাই দেখো আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে পড়াশোনা করার চেষ্টা করলাম, ডায়াবেটিক সম্পর্কে আমরা হাফওয়ে পার করে আসছি, আর হাফওয়ে আছে। যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তোমাদেরও মনে একটু মানে কানের রেস্ট দরকার। আমরা তোমাদেরকে 15 মিনিট ব্রেক দেই, একটু চাটা খাও, তাহলে দেখবো পরে আরো 1 ঘন্টা যেটুকু পড়াবো সেখানে আর খারাপ লাগবে না, তোমাদের সময়টা ভালো লাগবে। ঠিক আছে, এই 15 মিনিট তোমরা কেউ লিভ করো না, দয়া করে। লিভ করলে হবে কি, এন্ট্রি করতে কষ্ট হয়, লিভ করো না। 15 মিনিটে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করো। আমরা 15 মিনিট পরে যেটা মোস্ট অ্যাট্রাকটিভ অংশ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট অংশটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? 9:40 বাজে, আমরা জাস্ট 9:55 একসাথে হবো আবার। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, কেউ লিভ করো না। জি স্যার।